আচ্ছা, তাহলে আগের দিন শুরু করেছিলাম। আগের দিন আমি নিউটনের প্রথম গতিসূত্র বলেছিলাম। সেখানে কি ছিল প্রথম গতিসূত্র? না, যদি কোনো বস্তু স্থির থাকে, তা যদি আমি তাকে কোনো আঘাত না করি বা কোনো বল না দেই, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। আর যদি কোনো গতিশীল বস্তু থাকে, তাকে যদি আমরা বাধা দিয়ে না স্যার আটকাই, তাহলে হচ্ছে গতিশীল বস্তুটা চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকবে। এটা ছিল হ্যাঁ স্যার। প্রথম গতিসূত্র। এবার এই প্রথম গতিসূত্র থেকে হচ্ছে কি জাড্যের ধারণা পাওয়া যায়। স্যার সে অঙ্কটা করছি। প্রথম গতিসূত্র থেকে কি পাই? না, জাড্যের ধারণা পাই। জাড্য জিনিসটা কি? জাড্য হচ্ছে যে ধর্মের ফলে কোনো কোনো বস্তু যদি স্থির থাকে তাহলে স্থির থাকতে চায়, আবার কেউ যদি গতিশীল থাকতে মানে গতিশীল থাকে সে গতিশীল থাকতে চায়, মানে যে যেই অবস্থায় আছে সে সেই অবস্থায় থাকতে চায়। এই জিনিসটাকে বলা হয় জাড্য। যদি তাহলে এখান থেকে আমরা কি পাই? জাড্যের ধারণা পাই। জাড্যের ধারণা। তাহলে জাড্য, তাহলে জাড্য ক রকমের হয়? দু রকমের হয়। একটা হচ্ছে স্থিতিজাড্য, আর বুঝতেই পারছি তার একটা কি হবে, এবং গতিজাড্য। স্থিতিজাড্য মনে হচ্ছে যে ধর্মের জন্য কোনো স্থির বস্তু তার স্থিতিশীল অবস্থাটাই বজায় রাখার চেষ্টা করে। তার মানে আমি উদাহরণ দিচ্ছি এক্ষুনি। আর গতিজাড্য মানে কি? কোনো বস্তু যদি গতিশীল থাকে সে গতিশীল অবস্থাটাই ধরে রাখার চেষ্টা করে বা বজায় রাখার চেষ্টা করে, তাকেই বলা হচ্ছে গতিজাড্য। মানে সোজা কথায়, যদি কোনো বস্তু গতিশীল থাকে তাহলে সে গতিশীল থাকতে চায়, আর কোনো বস্তু যদি স্থিতিশীল থাকে তাহলে সে স্থিতিশীল থাকতে চায় বা স্থির ধর্মটা বজায় রাখার চেষ্টা করে, তাকেই গতিজাড্য আর স্থিতিজাড্য বলে। এখান থেকে তোদের অঙ্ক পড়ে, অঙ্ক নয় সরি, তোদের মানে এমনি যে কোশ্চেন, মানে 2 নম্বরের কোশ্চেন পড়ে তোদের, মানে প্রায় পড়ে কোশ্চেন। আচ্ছা, তারপরে কি হয় একটা উদাহরণ দেখি যার সাহায্যে, মানে তোরা সবাই এগুলো লক্ষ্য করেছিস, মানে যারা সবাই তোরা যারা পড়ছিস সবাই লক্ষ্য করেছিস। কিরকম? ধর একটা বাস চলছে, ধর সেই সবার পরিচিত ছবি, বাস। ঠিক আছে, বাস চলছে। এবারে কি হয়েছে, ধর বাসে এবার লোক দাঁড়িয়ে আছে, ধর লোক দাঁড়িয়ে আছে, এখানে সবাই দাঁড়িয়ে আছে, এখানে সবাই হাত তুলে দাঁড়িয়ে আছে বা এমনি দাঁড়িয়ে আছে। ধর এবার বাসটা কি হচ্ছে, প্রথমে স্থির আছে, মানে ধর কোনো একটা স্টপে যদি উঠলি, মানে বাস স্থির আছে। যখন স্থির থাকে বাসটা, তখন কি হচ্ছে, মানুষগুলো স্থির দাঁড়িয়ে থাকে। এবারে ধর বাসটা হঠাৎ করে চলা শুরু করেছে, তখন কি হয় দেখবি, মানুষগুলো দেখবি পেছনের দিকে হেলে যায়। তোরা লক্ষ্য করেছিস আমি জানি না, তবে আমার মনে হয় সবাই লক্ষ্য করেছিস বা সবাই অনুভব করেছিস। যখনই বাসটা স্থির থেকে চলা শুরু করে দেখবি মানুষগুলো পিছনের দিকে হেলে যায়। তার কারণ হচ্ছে কি, নিউটনের প্রথম গতিসূত্রের এই জাড্যতা। জাড্যের জন্যই মানুষগুলো হেলে যায়। কেন হেলে যায় সেটা আমরা দেখবো এবারে। তাহলে যখন বাসটা স্থির ছিল কি হচ্ছে, বাসও স্থির, মানুষও স্থির, মানে মানুষের পা থেকে মাথা পর্যন্ত সবটাই স্থির। যখন বাসটা চলা শুরু করেছে, বাসটা যখন রানিং হয়েছে, মানে চাকা যখন ঘোরা শুরু হয়েছে, তখন কি হয়, মানুষের কোনটা লেগে থাকে এতে, গাড়িতে পাটা, তাই না? পাটা হচ্ছে মানুষের গাড়ির সঙ্গে, মানে গাড়ির সঙ্গে লেগে থাকে মানুষের পাটা। হাত বা মাথাটা অনেকটা উঁচুতে থাকে, মানে লেগে থাকে না গাড়ির সঙ্গে, পাটাতনের সঙ্গে। সেই জন্য কি হয়, যখন গাড়ি চলা শুরু হয় তখন গাড়ির সঙ্গে সঙ্গে, যেহেতু মানুষের পাটা পাটাতনের সঙ্গে থাকে, সেই জন্য কি হয়, মানুষের পাটা গাড়ির সঙ্গে সঙ্গে চলা শুরু করে দেয়। কিন্তু মানুষের মাথাটা কি চায়, যেহেতু মানুষের মাথাটা গাড়ির পাটাতনের সঙ্গে লেগে নেই, মানুষের মাথাটা চায় স্থির থাকতে। কেন? কারণ ও স্থির ছিল। সেই জন্য স্থিতিজাড্যের জন্য মানুষের মাথাটা চায় ওই অবস্থানে থাকতে, কিন্তু পাটা যেহেতু গাড়ির পাটাতনের সঙ্গে লেগে আছে, পাটা চায় গাড়ির সঙ্গে সঙ্গে যেতে। সেই জন্য মানুষের মাথাটা চায় স্থির থাকতে, মানুষের পা চায় চলে যেতে। সেই জন্য কি হয়, মানুষের পাটা এগিয়ে যায় আর মানুষের মাথাটা স্থির থাকতে চায়। সেই জন্য মনে হয় মানুষটা পেছনের দিকে হেলে পড়ে।
আবার ঠিক উল্টো ঘটনা ঘটে। কখন? যখন এই গাড়িটা চলতে চলতে থামে। কারণ হচ্ছে এবার কিছুক্ষণ পর কি হবে, মানুষটা হেলে যাওয়ার পর আবার সোজা হয়ে যাবে একটুক্ষণ পরেই, মানে যখন বুঝতে পারবে না গাড়িটা চলা শুরু হয়ে গেছে, যখন মানুষের মাথাটা বুঝতে পারবে যে আমি স্থির থাকতে পারবো না, তখন আবার আগের পজিশনে চলে আসলো। এবারে কি হচ্ছে, তখন এবারে গাড়ি যখন চলছে তখন আর কিছু হবে না, কারণ বুঝতে পেরে গেছে যে গাড়িটা গতি অবস্থায় আছে। এবারে যখন গাড়িটা থামবে তখন কি হয় না, গাড়িও চলছে, মানুষটাও গাড়ির সঙ্গে আছে, সবাই গতিশীল অবস্থায় আছে। কিন্তু যখন গাড়িটা থামবে তখন গাড়ি থামার সঙ্গে সঙ্গে মানুষের পাটাও থেমে গেল। কেন? কারণ ওই মানুষের পাটা গাড়ির পাটাতনের সঙ্গে আছে। কিন্তু মানুষের ওই যে মাথাটা কি চাইছে, গতিশীল অবস্থায় থাকতে। কারণ এটাই তো গতিজাড্য, যে গতিশীল অবস্থায় আছে সে চাইবে কি ওই গতিশীল অবস্থাটা বজায় রাখার চেষ্টা করবে। সেই জন্য মানুষের মাথাটা চাইছে গতিশীল অবস্থা বজায় রাখতে, কিন্তু মানুষের পা কি চাইছে, স্থির হয়ে যেতে। তার কারণ হচ্ছে গাড়িটা স্থির হয়ে গেছে। সেই জন্য কি হয়, মানুষগুলো কি হয়, সামনের দিকে ঝুঁকে পড়ে। তারা কেন মানুষ পেছনের দিকে ঝুঁকে পিছনের দিকে হেলে যায় গাড়ি চলার সময়, আর মানুষ কেন সামনের দিকে ঝুঁকে পড়ে গাড়ি থামার সময়? এই দুটো কোশ্চেন কিন্তু খুব পড়ে পরীক্ষায়, মানে যে কোনো একটা পড়বে অবশ্যই, মানে এরকম টাইপের কোশ্চেন। না হয় তোকে স্মৃতিচাট্য দিয়ে বলতে হবে, না হয় তোকে গতিচাট্য দিয়ে বলতে হবে। এই কোশ্চেনগুলো খুব পড়ে পরীক্ষায়। বা ধর আর একটা কোশ্চেন, ধর ধর বাড়িতে দেখেছিস কি তোরা, মানে কম্বলকে কেউ ধোয় না, দেখিস তো কম্বল কেউ ধোয়? কম্বল বা ধর ব্ল্যাঙ্কেট এগুলো কেউ মানে ধুয়ে না। কি করে? যখন একটু নোংরা হয়ে যায় বা কিছু হয়ে যায় তখন কি করে, ওটাকে রোদে দিয়ে দেয়। রোদে দেওয়ার পরে ওটা কোনো মানে কোনো একটা বাঁশ বা কিছুর উপরে ঝুলিয়ে কি হয়, ওটাকে মারে, লাঠি দিয়ে আঘাত করে। তখন কি হয়, ওই যে ধুলোগুলো পরিষ্কার হয়ে যায়। তার কারণটা কি? একই কারণ। তার কারণ হচ্ছে ওই যে কম্বল বল বা যে ব্ল্যাঙ্কেট বা যাই বল, ওর মধ্যে কি থাকে, যে ধুলোগুলো থাকে, যখন তুই লাঠি দিয়ে আঘাত করছিস ধুলোগুলো চাইছে ওই মানে ওই পজিশনে স্থির থাকতে, কিন্তু তুই যখন আঘাত করছিস তখন কম্বলটা সরে যাচ্ছে, সেই জন্য ধুলোগুলো কম্বল থেকে আলাদা হয়ে যাচ্ছে। এইরকম কোশ্চেন তোদের প্রচুর পরীক্ষায় পড়ে। যে বাস থামার সময় কেন মানুষ আগের দিকে ঝুঁকে যায়, বাস যখন চলা শুরু করে কেন মানুষ পিছন দিকে হেলে পড়ে, তারপরে কম্বল ধোয়া যেটা বললাম এক্ষুনি। এই কোশ্চেনগুলো প্রচুর পরীক্ষায় পড়ে। এইগুলো কি নিউটনের প্রথম গতিসূত্র থেকে এইগুলো কোশ্চেনগুলো আসার মানে সম্ভাবনা বেশি। আর একটা যেটা শর্ট কোশ্চেন আছে, সেই শর্ট কোশ্চেনটা হচ্ছে প্রথম গতিসূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? উত্তর হবে কি, জাড্ডের ধারণা পাওয়া যায়। আচ্ছা এইবারে প্রথম গতিসূত্র তো আগের দিনই বলেছিলাম। এইবারে আসবো কি আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রে। দ্বিতীয় গতিসূত্রে টোটাল নিউটনের 3টা গতিসূত্র আছে। প্রথম গতিসূত্র কি বলেছি আমি? প্রথম গতিসূত্র হচ্ছে কোনো বস্তু যদি স্থির থাকে তাহলে সে সব সময় স্থির থাকবে, যদি না অবশ্যই তুই তাকে বাইরে থেকে কোনো একটা বল দিস। আর কোনো বস্তু গতিশীল থাকলে সব সময় গতিশীল থাকবে, সরলরেখা বরাবর চলতে থাকবে, যদি না তাকে কোনো বাধা দিস। দ্বিতীয় গতিসূত্র কি বলছে? দ্বিতীয় গতিসূত্র বলছে না, কোনো কনস্ট্যান্ট বা ধ্রুবক, কোনো ধ্রুবক ভরের কোনো বস্তুতে যদি তুই বল প্রয়োগ করিস তাহলে কি হয়, বস্তুটির ভর এবং বস্তুতে উৎপন্ন ত্বরণের গুণফলের সমানুপাতিক ওই বলটা, হ্যাঁ বলটা। আর সেটা কোন দিকে হয় না, বল যেদিকে প্রযুক্ত হয় ত্বরণ সেই দিকে উৎপন্ন হয়। আচ্ছা বোঝার চেষ্টা করি কি জিনিসটা বলছে। ধর এই একটা বল আছে, ফুটবল ধরতে পারিস, যা ইচ্ছা বল ধরতে পারিস, ফুটবল ধর। এবারে এই ফুটবল মানে বুঝতেই পারছিস, ফুটবলের একটা মাস থাকবে, একটা ভর থাকবে, একটা মানে সামথিং একটা তো ভর থাকবে। এবারে তুই ধর এই ফুটবলটাকে মেরেছিস। মেরেছিস মানে কি, তুই একটা বল প্রয়োগ করেছিস, ফুটবলের উপর একটা বল প্রয়োগ করেছিস। তাহলে এই যে বলটা তুই প্রয়োগ করেছিস, এফ, ধরে নে এটা এফ, এফ বল প্রয়োগ করেছিস। তার ফলে কি হবে, এই বলটার কি একটা ত্বরণ উৎপন্ন হবে। বলটা তো মানে ওখানে থাকবে না, তো চলে যাবে তো বলটা। তারপরে কি বলটাতে একটা ত্বরণ উৎপন্ন হবে। তাহলে এইদিকে যদি মারিস তুই, তাহলে বুঝতেই পারছিস এদিকে যদি মারিস বলটা এদিকে চলে যাবে। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে না, এই ধ্রুবক ভর, এই ভরটা তো চেঞ্জ হবে না, ফুটবলের ভরটা তো একই থাকবে। এই ধ্রুবক ভরের কোনো বস্তুতে প্রযুক্ত বল বস্তুটার ভর এবং উৎপন্ন ত্বরণের গুণফলের সমানুপাতিক। তাহলে তুই যখন মারছিস বলটা একটা ত্বরণ নিয়ে এগিয়ে গেছে, এই ভরটা আর এই ত্বরণটা যদি তুই গুণ করিস তাহলে কি পাবি, ওই বলের
এই ফুটবলটার ওপর প্রযুক্ত বল পাবি। সেটা কি? তার গাণিতিক রূপ হচ্ছে কি? এফ সমান মা। মাথায় এই চিহ্নটা কেন দিয়েছি? এটা কিসের চিহ্ন? এটা ভেক্টরের চিহ্ন। আমি আগেও বলেছি ভেক্টরের চিহ্ন। এটার মানে হচ্ছে বলের মানও আছে আর অভিমুখও আছে। অ্যাক্সিলারেশন ত্বরণের মানও আছে, অভিমুখও আছে। এই যে এম মানে ভরের হচ্ছে মান আছে, কোনো দিক নেই। ভরের কোনো দিক আছে বলতে পারবি? যদি কেউ বলে যে এই এই বস্তুটার ভর এত কেজি বা এত তখন এটার কোনো দিক তো নেই। ভর মানে ভর। তাহলে কি? বল সমান ভর ইন্টু ত্বরণ। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। আর সূত্রটা তো এক্ষুনি বললাম, বইয়েও পেয়ে যাবি, সব বই থাকবে, যে কোনো বই থাকবে। আচ্ছা, দ্বিতীয় সূত্র থেকে কি জানা যায়? দ্বিতীয় সূত্র থেকে হচ্ছে কোনো বস্তুর উপর যে বলছিস বল মাপছিস, বলের পরিমাপ করা যায়। কি জানা যায়? কি জানা যায়? বলের পরিমাপ। কারণ তুই ভর পাচ্ছিস, যখন মারছিস একটা ত্বরণ পাচ্ছিস, দুটোকে গুণ করে দিলেই কি পাবি? বল পেয়ে যাবি, বলের পরিমাপ। 2 নম্বর, জাড্যের বা জড়তার পরিমাপ। প্রথমটা থেকে পেয়েছিলি জাড্যের ধারণা, দ্বিতীয়টা থেকে কি পাচ্ছিস? জাড্যের পরিমাপ। আর কি পাবি? বল এবং ত্বরণের মধ্যে সম্পর্ক। কারণ এই যে এপাশে বল, এই পাশে ত্বরণ বা মন্দন, যদি বাঁধা দিস তো মন্দন, তখন বল ও ত্বরণের মধ্যে সম্পর্ক। মেনলি মনে রাখবি বলের পরিমাপ। প্রথম গতিসূত্র থেকে জানা যায় জাড্যের পরিমাপ, দ্বিতীয় গতিসূত্র থেকে জানা যায় বলের পরিমাপ। প্রচুর শর্ট কোশ্চেন আছে, প্রচুর, মানে 1 নম্বরে শর্ট কোশ্চেন আসেই আসে। জাড্যের পরিমাপ, বলের পরিমাপ, প্রথম গতিসূত্র থেকে জাড্যের পরিমাপ, দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ, দুটো প্রচুর আসে। সব থেকে তোদের যেটা বেশি ইম্পর্টেন্ট নিউটনের গতিসূত্রের মধ্যে, প্রথম গতিসূত্র তো হলো, দ্বিতীয় গতিসূত্র অতটা খুব একটা হয় না। তারপরে যেটা দ্বিতীয় গতিসূত্র থেকে অঙ্ক পড়ে একটা, যদি পড়ে অঙ্ক পড়বে এফ সমান মা, এফ সমান মা ওখান থেকে। তৃতীয় গতিসূত্র কিন্তু সব থেকে ছোট, সব থেকে বড়, মানে গতিসূত্রটা সব থেকে ছোট, মানে একবারে ছোট। প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এইটুকু। কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর অ্যাপ্লিকেশন আছে, প্রচুর পড়ে। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, একদম ছোট, কিন্তু এর অ্যাপ্লিকেশন প্রচুর। আচ্ছা, কি জিনিসটা আগে বোঝার চেষ্টা করি। প্রতিটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এর মানেটা কি? মানে তুই ধর, একটা উদাহরণ দিচ্ছি, ধর আমি আগের দিনও বলেছিলাম একটা উদাহরণ। তুই ধর একটা দেওয়ালে মারছিস, একটা দেওয়াল আছে, ঘরের দেওয়াল, বলছিস তুই হাত দিয়ে মারছিস। কি করছিস? এই হাত দিয়ে তুই দেওয়ালে মারছিস, দেওয়ালে চড় মারছিস, ধর দেওয়ালে মারছিস, তখন দেখবি তোর হাতে লাগে, তাই না? কেন হাতে লাগে? কারণ তুই যখনই হাতটা দিয়ে দেওয়ালকে মারার চেষ্টা করছিস, তুই তো দেওয়ালকে মারছিস, কিন্তু একই, মানে এই যে সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, মানে দেওয়ালটাও তোকে একই বল দিয়ে কিন্তু তোকে মারছে, সেই জন্য তোর হাতে লাগছে। বা এই যে আগের দিন বলেছিলাম, কার মনে আছে জানি না, যখন দেখবি জলেও মারিস, জল নয়, জল তো কিছুই নয়, তরল। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এটা মনে আছে। হ্যাঁ, সেই জন্য জলে যখন তুই মারিস হাতের চেটো দিয়ে, তখন কি হচ্ছে? তুই জলকে মারছিস ঠিক আছে, কিন্তু জলও কি হয়? সমান প্রতিক্রিয়া করে তোর হাতে, সেই জন্য তোর হাতে লাগে। এই রকম জিনিসই হচ্ছে কি তৃতীয় গতিসূত্রের অ্যাপ্লিকেশন বা জিনিস, যেগুলো হচ্ছে কি প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। জিনিসটা খুবই সহজ, একটু বুঝতে পারলেই। আচ্ছা, তোরা রকেট তো উঠতে দেখেছিস,
রকেটেও কি হয়, একই প্রতিক্রিয়া লাগানো হয়, মানে একই অ্যাপ্লিকেশন করা হয় তৃতীয় গতিসূত্র। তার কারণ হচ্ছে রকেট যখন থাকে, ধর একটা রকেট আছে, ধর রকেট যেরকম থাকে, তো তাহলে কি হয়, পিছনে কি থাকে, রকেটের প্রায় বেশিরভাগটাই থাকে জ্বালানি। রকেট যখন ওড়ে কি হয়, তখন এই জ্বালানিগুলো আস্তে আস্তে পুড়তে থাকে। আর পুড়ে কি হয়, খুব তীব্র বেগে, মানে এরকম নয় যে হালকা হালকা সেই আগুনের মতো উড়ছে, খুব তীব্র বেগে কি হয়, এখান থেকে এগুলো বেরোয়। যখনই খুব তীব্র বেগে বেরোয়, সেটা কার উপরে আঘাত করে, মাটির ওপরে, বা সেখানে যে বাতাস থাকে বা বায়ু থাকে তার উপরে। এবার সেটা যখনই খুব তীব্র বেগে আঘাত করে ওই বায়ুতে বা মাটিতে, তখন মাটি বা বায়ু কি করে, সমান ও বিপরীত প্রতিক্রিয়া করে। তাহলে ও কি করে, ওপরের দিকে ওকে ঠেলে। সেই জন্য রকেট কি হয়, ওপরের দিকে এগিয়ে যায়, একই তৃতীয় গতিসূত্র কাজে লাগিয়ে। আচ্ছা, এবারে আরেকটা জিনিস আছে যেটা, তাহলে এই কোশ্চেনটা তোদের আসবে কিনা জানি না, তবে খুব ইন্টারেস্টিং কোশ্চেন, অনেক জায়গায় থাকে। কি কোশ্চেনটা কি না, আমরা যেমন বলছি নিউটনের তৃতীয় গতিসূত্রে কি হয়, যে প্রতিটা ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যেমন এখানে বললাম যে আমরা যদি হাত দিয়ে কোনো একটা দেওয়ালে মারি বা জলে আঘাত করি, তখন কি আমাদের হাতে চেটেতেও লাগে, কারণ জলটা বা ওই দেওয়ালটাও আমাদের হাতের ওপর সমান প্রতিক্রিয়া করছে। আবার বললাম রকেটেও সেম জিনিস বললাম, যে আমরা যদি এরকম মারি, তাহলে রকেটটা মানে আগুনটা যদি ওই নিচের দিকে প্রচুর তীব্র বেগে আঘাত করে, সেই জন্য রকেটটাকে ঠেলে ওই বায়ুমণ্ডলটা বা মাটিটা, প্রতিক্রিয়া করে। আর ইন্টারেস্টিং কোশ্চেনটা হচ্ছে, যখন কোনো গাছ থেকে জিনিস পড়ে বা যে কোনো জিনিস, গাছ থেকে কোনো ধর আপেল পড়লো, আম পড়লো, বা যাই পড়লো, জাম পড়লো, তখন কি হয়, যখন গাছ থেকে আমটা পড়ছে, তাহলে আমটা তাহলে কি হচ্ছে, নিচের দিকে যাচ্ছে। মানে সোজা কথা, পৃথিবীটাও আমটাকে যে আকর্ষণ দিয়ে টানছে, আমটাও তো হ্যাঁ স্যার। পৃথিবীকে সেই আকর্ষণ দিয়ে টানছে। তাহলে আমটা কেন নিচের দিকে পড়ে, পৃথিবীটা কেন উপর দিকে ওঠে না? এটা হচ্ছে কোশ্চেন। বোঝা গেল কি বলছি আমি? কারণ স্যার আমাদের সৌরজগতে বড় জিনিস ছোট জিনিসকে আকর্ষণ করে, হ্যাঁ, সেটা কেন, তাই। মানে আমটা কেন নিচের দিকে পড়ছে, সেই তুই যেটা বলছিস, তার কারণটা কি? নিউটন ছাড়লে তাহলে কি বলছে, নিউটন ছাড়লে বলছে যে আপেল আর পৃথিবী কি হয়, ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স দিতে টানে, তাই তো? মানে এও তাকে যতটা ফোর্স দিচ্ছে, সেও কি করছে, তার অপোজিট ফোর্স দিচ্ছে তাকে, তাই তো? কিন্তু ভালো করে যদি লক্ষ্য করিস, আম আর পৃথিবীর মধ্যে তো বল তো একই প্রয়োগ করছে, ঠিক আছে। ধর আমি একটা সহজ উদাহরণ বলি, তুই কি করছিস, একটা আপেলকে ছুঁড়ছিস একই বল দিয়ে, আবার তুই কি করছিস, তুই একটা পৃথিবীকে ছুঁড়ছিস একই বল, পৃথিবী বাদ দে, পৃথিবী বাদ দে, অত বড় দরকার নেই। আচ্ছা, একটা ছবি এঁকে ফেলি একটা, না, দারুণ হয়েছে। ছবিটা কিসের ছবি, তো বুঝতে পেরেছিস নাকি? কি করছিস, তুই একটা আমকে ছুঁড়ছিস, ঠিক আছে, ছুঁড়ে দিলি, ইজিলি ছুঁড়ে দিলি। এবার তোকে যদি বলে একটা বাসকে বা একটা কোনো কিছু বাসকে একটা ছুঁড়ে দিতে, ছুঁড়তে পারবি? ছুঁড়তে পারবি বাসটাকে, বা একটা মোটর সাইকেলকে ছুঁড়তে পারবি তুই? না স্যার। কিন্তু আমি কি বললাম, কিন্তু তুই একই বল দিয়ে ছুঁড়ছিস, এটাকেও যা বল দিয়ে ছুঁড়ছিস, এটাকেও সেই বল দিয়ে ছুঁড়ছিস, কিন্তু তুই আমটাকে ছুঁড়তে পারবি, গাড়িটাকে তুই ছুঁড়তে পারবি না। তার কারণ কি? তার কারণ হচ্ছে ভর। তাহলে মানে নিউটনের তৃতীয় সূত্র বলছে কি, যে পৃথিবীও যেই বল দিয়ে টানছে, ঠিক আছে, অপোজিট বল সেটাও টানছে, কিন্তু পৃথিবীর ভর এতই বেশি, পৃথিবী অ্যাট্রাক্ট হয়ে যায় না। আমটার ভর এতটাই মানে নেগলেজিবল, বা আপেলটার ভর নেগলেজিবল, মানে তুলনাই হয় না পৃথিবীর ভরের সঙ্গে, মানে কোথায় পড়ে আছে। সেই জন্য আমটা নিচের দিকে আসে বা আপেলটা নিচের দিকে আসে, পৃথিবীটা উপরের দিকে আসে না। বোঝা গেল? তার কারণ হচ্ছে ভর। ভরটা হচ্ছে পৃথিবীর তুলনায় আপেল বা আমের ভর নেগলেজিবল বা নগণ্য, সেই জন্য আমটা নিচের দিকে যায়, পৃথিবীটা না। এই কোশ্চেনটা কিন্তু খুব ইন্টারেস্টিং কোশ্চেন। অনেক সময় তোদের পরীক্ষা আসবে কিনা জানি না আমি, কিন্তু অনেক সময় এই কোশ্চেনটা পড়ে।
ধর মানে সব যে অ্যাপ্লিকেশন গুলো হয় তোরা সবাই দেখেছিস, মানে সবাই জানিস, কিন্তু সেটাকে তোকে এক্সপ্লেন করতে হবে, বর্ণনা করতে হবে। ধর তোরা একটা যে কোনো মুভিতে দেখে থাকবি, কি আমি জানি না আঁকতে পারবো কিনা, কিছু লাগছে, কিছু এটা কি লাগছে, কিসের মতো লাগছে? বন্দুক লাগছে তো। হ্যাঁ ঠিক, তাহলে ঠিক পুরো হ্যাঁ পারফেক্ট। স্যার, বন্দুক, সে পিচকারি বন্দুক। হ্যাঁ এবারে যদি বন্ধুটা ছোট হয়ে গেছে, বন্ধুটা তার বড় বড় বন্ধু, তোর AK-47 বন্দুক, বড় বন্দুক। হ্যাঁ এবারে স্যার, এবার ডেজে ডিগেল লাগছে। হ্যাঁ ওই কিছুটা হবে। ভালো করে তুই লক্ষ্য করেছিস আমি জানি না, যখন বন্দুকটা দেখবি মারে, মানে যখন লাগছে। কি লাগছে, যখন এই বন্দুকটা ট্রিগারটা যখন মানে যখন করে, তখন কি হয়, বন্দুকটা থেকে গুলি বেরোয়। হ্যাঁ স্যার। এবারে যখন বন্দুকটা থেকে গুলি বেরোয়, তখন লক্ষ্য করেছিস কিনা জানি না, বন্দুকটা পেছনের দিকে সরে যায়। ও মা। তাহলে কোশ্চেনটা হচ্ছে পিছন দিয়ে বন্দুক, হেলে যায়। হ্যাঁ পেছন দিকে সরে যায়। সেই জন্য দেখবি যারা বন্দুক চালায়, মানে অবশ্যই একটু বড় বন্দুক নয়, এইরকম নয় সেই যে পুলিশের পিস্তল যেগুলো থাকে ওইগুলো, ওইগুলো নয়, বড় বড় যেগুলো আর্মি টার্মি ধরে রাখে সেইগুলো। তা এই কোশ্চেনটা যেটা পড়বে হচ্ছে, কোনো বন্দুক চালানোর সময় যখন এই ট্রিগারটা টেপে গুলি বেরোনোর পরে বন্দুকটা পেছনের দিকে হেলে যায় কেন, এটা হচ্ছে কোশ্চেন। এরকম কোশ্চেন তোদের একটা যে কোনো কোশ্চেন আসবেই, যে কোনো কোশ্চেন আসবেই 100%। স্যার আরেকবার বলুন। যখন কোনো কেউ বন্দুক চালায়, সেই বন্দুকটা থেকে যখন গুলি বেরোয়, গুলি বেরোনোর সময় বন্দুকটা পেছনের দিকে চলে আসে কেন, এটা হচ্ছে কোশ্চেন। নৌকাটা আমি পরেই বলছি, যখন একদম ঠিক। কেন, এবার অ্যান্সারটা হচ্ছে কেন, এটা আমার কোশ্চেনটা হচ্ছে কেন। গুলিটা যেহেতু গতিশীল আর বন্দুকটা স্থির, ওই জন্য গুলিটা চলার ফলে বন্দুকটা পিছন দিয়ে হয়। তাহলে গুলিটা বাধা দিচ্ছে কাকে, মানে কাকে ফোর্স দিচ্ছে সেটা বল, তাহলেই হবে। বন্দুককে, বন্দুককে। তারা বুঝতে পেরেছিস বাকিরা? যখন গুলিটা হ্যাঁ বেরোয় তখন স্যার। কি হয়, হ্যাঁ বাস তাহলে হয়ে গেল, তো পড়া হয়ে গেল, তো সব যে কোশ্চেন ধরবে সেটাই বলতে পারবি। তারপরে কোশ্চেন ওটাই, এক্ষুনি যেটা তুই বললি আমি জাস্ট বলতে যাচ্ছিলাম, এই যে এখানে কিন্তু সেই হয়ে যাচ্ছে অনেক, কি বলে, ছবি আঁকা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার। বুঝতেই পারছিস কোশ্চেন কি, আর বলার দরকার নেই। বুঝতে পারছিস তো কোশ্চেন নাকি? যে কোনো ব্যক্তি ধর নৌকাতে উঠবে, জাহাজে হলে তো বুঝতে পারবি না হ্যাঁ তুই স্যার। অবশ্যই। হ্যাঁ, তাহলে কি হয়, নৌকা যখন নৌকা থেকে ঘাটে নামে বা যাই হোক ওপরে উঠুক যাই হোক, তখন কি হয়, যে পা দিয়ে নৌকার ওপরে পেছন দিকে একটা বল ক্রিয়া করে, ফলে কি হয়, নৌকাটি পেছন দিকে সরে যায়। বুঝতে সরে পেরেছিস? যায়। হ্যাঁ, তার কারণ হ্যাঁ কি, স্যার। তার কারণটা কি বল? কারণ নৌকাটাকে পা দিয়ে বল প্রয়োগ করার ফলে নৌকাটা গতিশীল। হুম। আর আর কি, আর মানুষটা এইদিকে লাফিয়ে চলে এসছে। হ্যাঁ, হ্যাঁ ঠিকই বলেছিস। তাহলে কি হচ্ছে, যখন নৌকাটা থেকে মানুষটা নামছে, এইদিকে যাক বা এইদিকে যাক, তখন কি হচ্ছে, মানুষটা যদি পেছনের দিকে পাটা রাখে, তখন কি হচ্ছে, মানুষটা কি করছে, নৌকাটাতে মানে নৌকাটাতে পেছনের দিকে একটা বল প্রয়োগ করছে, আর নৌকাটাও কি করছে সেই জন্য অপোজিট একটা বল প্রয়োগ করছে, তার ফলে মানুষটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে বা নেমে যাচ্ছে, যাই হোক। এরকম কোশ্চেন তোদের কিন্তু পরীক্ষা একটা থাকবে। আচ্ছা, এরপর একটা ছোট্ট জিনিস যেটা অনেক সময় শর্ট কোশ্চেনে পড়ে, সেটা হচ্ছে কি ভরবেগ। ভরবেগ কি, নাম শুনেই বুঝতে পারছিস, ভরবেগ হলো ভর আর বেগের গুণফল। মানে ভরের হ্যাঁ, ভরের ভরবেগকে সাহায্যে। লেখা হয় পি দিয়ে, মোমেন্টাম বা পি। ভরবেগ সমান কি, M × V, এমটা হচ্ছে ভর, এটা হচ্ছে বেগ।
ভরবেগ সমান ভর ইন্টু বেগ, এটা হচ্ছে ভরবেগ। ভরবেগের ইউনিট এম এর একক কি? কেজি। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক কি? কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, ভরবেগ বেগ হচ্ছে কি? ভেক্টর রাশি, কারণ বেগের মান অভিমুখ 2 আছে। এম হচ্ছে স্কেলার রাশি, কারণ এর অভিমুখ নেই। তাহলে পিও হবে কি? ভেক্টর রাশি। পি এরও একটা মান থাকবে, একটা দিক থাকবে। এবার এখান থেকে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের একটা জিনিস বলা হয়, সেটা কি না, নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমরা একটা জিনিস বলেছিলাম, সেই বল সমান মা, এফ সমান মা, নোন একটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, এফ সমান মা। তো যখন 11-এ পড়বি তখন দেখবি ওখান থেকে প্রচুর অঙ্ক থাকে, এফ সমান মা। এবারে এই যে ভরবেগ, এই ভরবেগ পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। সেটা কি আমি দেখাচ্ছি এক্ষুনি। এফ প্রপোর্শনাল টু ডিপি বাই ডিটি। এই যে ডিপি, আচ্ছা আমি পুরো জিনিসটা বলছি যাতে তোর বুঝতে সুবিধা হয়। এফটা কি এক্ষুনি বললাম বল, পিটা কি মোমেন্টাম বা ভরবেগ। ভরবেগের একটা দিক আছে, সেই জন্য আমি এগুলোকে স্কেলার দিয়ে লিখছি। আমি প্রতিবারে বলছি, বা তোরা এবার বুঝে যাবি যে কেন মাথায় দিচ্ছি। ওটা এটা দেওয়া মানে ওটা ভেক্টর কোয়ান্টিটি, মানে ওর মানও আছে দিকও আছে, একটা নির্দিষ্ট দিকে যায়। ডিপি কি ডিটি কি আমি এক্ষুনি বলছি। যে ভরবেগের পরিবর্তনের হার মানে কি? ভরবেগের পরিবর্তন বাই সময়, সেটা হচ্ছে ভরবেগ পরিবর্তনের হার। তাহলে কোনো আমি সেটা লিখে দিই এখানে, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং বল যেদিকে প্রযুক্ত হয় বা বল যেদিকে ক্রিয়া করে, বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে হয়। পরিবর্তনও সেই দিকে হয়। আচ্ছা, ডিপিডিটি কি বলছে এবার এখান থেকে দেখ কি বলছে। তাহলে ভরবেগের পরিবর্তনের হার বলের সমানুপাতিক, আমি ওটাই লিখেছি। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে এটা, বল হচ্ছে এটা, সেটা সমানুপাতিক। আচ্ছা, ভরবেগের পরিবর্তন কি? ধর কোনো একটা সময়ে ভরবেগ ছিল p1, ঠিক আছে? p1 মানে কি? এইটা পি মানে হচ্ছে এমভি। কোনো একটা সময় ধরলাম ভর ছিল p1, ধরলাম কিছুক্ষণ পরে, খুব অল্প সময় পরে p1টা মানে ভরবেগটা চেঞ্জ হয়ে p2 হয়ে গেছে। বোঝা গেল? প্রথমে ভরবেগ ছিল p1, কিছুক্ষণ পরে ভরবেগটা চেঞ্জ হয়ে p2 হয়ে গেছে। এটা বোঝার জন্য আর একটা জিনিস বলি, একই উদাহরণ, গাড়ি। একটা গাড়ি আছে, গাড়িটার বুঝতেই পারছিস ভর একই থাকবে, চেঞ্জ হয় না, কিন্তু গাড়িটার গতিবেগ চেঞ্জ হয়। এক সময় ধর প্রচুর স্পিডে যাচ্ছে, এক সময় হালকা স্পিডে যাচ্ছে, এক সময় মাঝারি স্পিডে যাচ্ছে, যখন যেমন স্পিডে যেতে পারে, কিন্তু ওর ভর একই থাকে। তাহলে বুঝতে পারছিস ওই গাড়িটার ভর যেহেতু একই আছে, যখনই ও গতিবেগ চেঞ্জ করছে, মানে গতিবেগ চেঞ্জ করছে, তখন কি হচ্ছে? ওর মুমেন্টাম বা ভরবেগটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার কারণ কি? ভরবেগ সমান ভর ইন্টু বেগ। তাহলে ওর বেগ যদি চেঞ্জ হয়ে যায়, ভরবেগ চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেটাই বলছি, কোনো একটা সময় ওর ভরবেগ ছিল p1, একটু সময় পরে ওর ভরবেগটা চেঞ্জ হয়ে p2 হয়ে গেছে। এই যে চেঞ্জটা, p2 মাইনাস p1, এটা যদি খুব অল্প হয়, এই যে চেঞ্জটা, এটাকেই লিখে কি? ডিপি। বোঝা গেল? মানে কি? ভরবেগের একটুখানি চেঞ্জ হয়েছে, সেটাকে লিখে ডিপি। বোঝা গেল না? বুঝতে পারিস না? ভরবেগের একটুখানি চেঞ্জ হয়েছে মানে ভরবেগের একটু পরিবর্তন হয়েছে, কিছুটা চেঞ্জ হয়েছে। 10 ছিল 15 হয়ে গেছে, 10 ছিল 11 হয়ে গেছে,
এই যে পরিবর্তনটা ভরবেগের সেটাকেই বলছে ডিপি, বা অনেকে ডেল্টা পি লিখে সেটাও লিখতে পারছে, ভরবেগের পরিবর্তন। আর সেটাকে যখন বলছে ভরবেগের পরিবর্তনের হার, তখন হচ্ছে এই যে ডিপি পরিবর্তন হয়েছে সেটা তো কিছু একটা সময়ে পরিবর্তন হয়েছে ডিটি, সেটাকেই বলছে t1 সময়ে ভরবেগ ছিল p1, কিছুক্ষণ পরে সেই সময়টা ধরেছি আমি t2 সময়ে ভরবেগটা হয়েছে p2। তাহলে ভরবেগের যে পরিবর্তনটা সেটা হচ্ছে ডিপি, সময়ের যে পরিবর্তনটা সেটা কি ডিটি। তাহলে ডিপি বাই ডিটি যেটা সেটাই কি বল, মানে পরিবর্তন হারটা বলের সঙ্গে সমানুপাতিক। বোঝা গেছে কিনা বল? তাহলে আমরা কি বললাম, t1 সময়ে ভরবেগ ছিল p1, একটুখানি সময় পর t2 সময়ে ভরবেগটা হয়েছে p2। তো ওই যে চেঞ্জটা হয়েছে সময়ের চেঞ্জটাকে আমরা বলছি ডিটি, খুব অল্প সময়। ভরবেগের যে চেঞ্জটা হয়েছে ডিপি, যেটা বলছে না ভরবেগের পরিবর্তন খুব অল্প। সেই ভরবেগের পরিবর্তনকে আমরা যদি সময় দিয়ে ভাগ করে দেই তাহলে সেটা কি বলের সঙ্গে সমানুপাতিক। আর সেটা কি সমানুপাতিক কনস্ট্যান্টটা কি ভর। প্রচুর ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনও প্রচুর পড়ে। এফ সমান এম ইন্টু ডিপি বাই ডিটি, এটাকেই লেখা হয় মা। আমি আবার পরের পেজে লিখে দিচ্ছি আমি, এফ সমান এম ইন্টু ডিপি, ও সরি এখানে এম লিখছি কেন, এখানে এম হবে না, এটা ঠিক আছে। এখানে এম হবে না, এফ সমান ডিপি বাই ডিটি, এটা সমান হবে এম ইন্টু, আচ্ছা আমি তোরা জানিস না তাও জাস্ট দেখাচ্ছি একটা জিনিস, দেখ ডি, তো এগুলো পড়ার দরকার নেই, যেটা বলবো সেটা পড়বি। পি মানে আমরা কি দেখেছি, পি সমান এমভি, তো এগুলো দেখার একটু দরকার নেই অবশ্যই। একই জিনিস, তোরা শুধু পড়ে রাখবি এটা, এফ সমান ডিপিডিটি, এটা সমান এম ইন্টু ডিভি, এটাও খুব একটা দরকার নেই জানা তোদের, এম সমান এম এ, আর কিছু জানা দরকার নেই। ঠিক আছে, এই দুটো শুধু পড়ে রাখবি, এগুলো জানার দরকার নেই, তোদের জানা দরকার নেই। শুধু এবার কেউ যদি অবশ্যই যদি কেউ ভালো হোস বা ইন্টারেস্টেড হোস পড়তে পারিস অবশ্যই, এই হচ্ছে জায়গা। ঠিক আছে, এফ সমান মা, এফ সমান ডিপিডিটি, এফ সমান মা, এফ সমান ডিপিডিটি। আচ্ছা, এখান থেকে তাহলে একটা তোর অঙ্ক দেই নাকি, যেটা তোদের পরীক্ষায় আসবে, 2 নম্বরের অঙ্ক একটা আসার সম্ভাবনা বেশি এখান থেকে, এফ সমান মা থেকে। আচ্ছা, অঙ্কটা লিখে নে। কোশ্চেন ধরে নে 100 কেজি কোনো একটা ভরের বস্তু 100 কেজি ভরের বস্তুর ওপর 500 নিউটন বল ক্রিয়া করছে। তাহলে বুঝতেই পারছিস কোশ্চেনটা কি, বস্তুটির মধ্যে ত্বরণ কত সৃষ্টি হবে, কত ত্বরণ সৃষ্টি হবে। একটা বস্তু আছে, বস্তুটার ভর 100 কেজি, সেখানে 500 নিউটন বল ক্রিয়া করছে, তাহলে বস্তুটির ত্বরণ কত হবে, তারা করে অ্যান্সার বল। সূত্র হবে কি, এফ সমান মা, এফ সমান মা, ভালো করে মনে রাখবি, এফ সমান মা, বল সমান ভর ইন্টু ত্বরণ, খুব ইম্পর্টেন্ট সূত্র, প্রচুর আছে পরীক্ষায়। বল সমান ভর ইন্টু ত্বরণ, এফ সমান মা, করে অ্যান্সার বল। আচ্ছা, আমি এগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো লিখছি, তোরা ট্রাই কর। আচ্ছা, দেওয়া আছে সবসময়, আমি আগেও বলেছি যেগুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু লিখবি পরীক্ষা, মানে এতে যখন করবি বা কিছু। তাহলে প্রথমে কি আছে, যেগুলো দেওয়া আছে, তাহলে বস্তুর ভর, অতএব বস্তুর ভর ব্র্যাকেটে এম সমান কত কেজি, 100 কেজি।
আর কি দেওয়া আছে? বল। অতএব প্রযুক্ত বল ব্র্যাকেটে এফ সমান 500 নিউটন। তারপরে লিখবি কি? আমরা জানি এফ সমান মা, বা আমরা জানি নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী এফ সমান মা। লিখবি এটা, হ্যাঁ, আমরা জানি নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী এফ সমান মা। মানগুলো বসা। আচ্ছা, নেক্সট পেজে আমি যাচ্ছি না, এখানেই করে দিচ্ছি, তোরা পরপর করবি, মানে নিচে নিচে করবি, বা দিয়ে দিয়ে। এফ সমান কত দেওয়া আছে? 500 সমান ভর কত দেওয়া আছে? 100 ইন্টু ত্বরণ কত সেটা বের করতে বলেছে, তুই জানিস না এ। তাহলে এখানে লিখবি ধরি ত্বরণ, বস্তু ত্বরণ সমান এ মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এ জানিস না, এটা বার কর। বা এ সমান 100 কি আকারে আছে? গুণ আকারে আছে। এ পাশে গেলে, উল্টো দিকে গেলে সমান চিহ্নের ভাগ আকারে হবে। এ সমান 500/100, দুটো শূন্য কেটে গেল, আর কত হলো? 5, বা এ সমান 5। তাহলে ত্বরণ কত বেরোলো? এ সমান 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে ধর 80 নিউটন বল একটি বস্তুতে ক্রিয়া করেছে। 80 নিউটন বল একটা বস্তুতে ক্রিয়া করেছে বা ক্রিয়া করছে। তার ফলে কি হচ্ছে? এর ফলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়েছে। আশি নিউটন বল প্রয়োগ করে তাতে কি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়েছে। তাহলে বলছে বস্তুটির ভর কত? লিখে নিবি এখানে, অতএব বস্তুর ওপর প্রযুক্ত বল এফ সমান 80 নিউটন, ত্বরণ সমান ত্বরণ ব্র্যাকেটে এ সমান কত? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার লিখবি আমরা জানি নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী এফ সমান মা। তাহলে বা কি হবে? এফ সমান কত? 80, এম তুই জানিস না, ইন্টু এর মান কত? 5। তাহলে 5টা কি আছে? এম এর সঙ্গে গুণ আকারে আছে, তাহলে সমান চিহ্নের ওপাশে গেলে ভাগ আকারে হবে। 80/5 কাটাকাটি করলে 16 সমান কত? 16। আরে এম সমান 16 কেজি। তাহলে এই যে দুটো করালাম, এইরকম টাইপের তোদের কোশ্চেন পরীক্ষা আসবে 2 নম্বরে, সেটা তোর করতে হবে। এবারে লাস্ট 5 মিনিট, এবারে কি আসবে? রৈখিক, এই যে ভরবেগ বলছি এতক্ষণ ধরে, সেই ভরবেগের সংরক্ষণ। ভরবেগের সংরক্ষণ। ভরবেগের সংরক্ষণ মানে কি? ধর দুটো ভর আছে, ধর m1 m2, ঠিক আছে? এরা কি করছে? একটা বেগে এদিকে যাচ্ছে, ধর u1 u2। এবার কি হয়েছে? কিছুটা যাওয়ার পর ধাক্কা খেয়েছে। অবশ্যই ধাক্কা খাওয়ার জন্য কি হতে হবে? u1টাকে বেশি হতে হবে। u1 যদি কম বেগে যায় তাহলে তো ধাক্কা খাবেই না কোনোদিন এরা। তাহলে u1 হচ্ছে বেশি বেগে যাচ্ছে। যাই হোক, কিছুক্ষণ পরে কি ধাক্কা খেয়েছে। ধাক্কা খাওয়ার পরে m1 বস্তুটা v1 বেগে যাচ্ছে, m2 বস্তুটা v2 বেগে যাচ্ছে। তাহলে দুটো জিনিস হচ্ছে। কি দুটো জিনিস? না, যখন ধাক্কা খাচ্ছে তার আগে একটা ভরবেগ থাকছে ওদের, আর ধাক্কা খাওয়ার পরে একটা ভরবেগ থাকছে। ভরবেগের সংরক্ষণটা কি? ভরবেগের সংরক্ষণটা বলছে যে সংঘাতের আগে যে ভরবেগটা আর সংঘর্ষের পরে যে ভরবেগটা, দুটো সবসময় সমান হবে। বোঝা গেল কি বলছি?
সংঘর্ষের আগে ভরবেগ, সংঘর্ষের পরে ভরবেগ সবসময় সমান হবে। যেমন কি ভরবেগ সমান আমরা কি জানি, আচ্ছা অন্য কালিতে একটা লিখি, ভরবেগ সমান আমরা কি জানি, ভরবেগ সমান হচ্ছে কি ভর ইন্টু বেগ। তাহলে দেখ প্রথমটার ক্ষেত্রে, আচ্ছা সংঘর্ষের সময় একটা করে দিই, এটা হচ্ছে সংঘর্ষের সময়, ঠিক আছে, এটা হচ্ছে আগে, এটা হচ্ছে পরে, এটা হচ্ছে সংঘর্ষের সময়। তাহলে আগে m1 বস্তুটার ভরবেগ কত, m1 ইন্টু e1, কারণ ভর হচ্ছে m1, বেগ হচ্ছে e1। m2টার কত ভরবেগ, m2 ইন্টু u2। আচ্ছা পরে কি হচ্ছে, প্রথমেরটার হচ্ছে ভরবেগ m1 ইন্টু v1, পরেরটার ভরবেগ কত m2 ইন্টু v2। তাহলে সংঘর্ষের আগে মোট ভরবেগ কত, দুটো যোগফল, তাহলে কত হবে m1 ইন্টু e1 প্লাস m2 ইন্টু u2। এটা হচ্ছে কি সংঘর্ষের আগে, সংঘর্ষের আগে মোট ভরবেগ। আর সংঘর্ষের পরে মোট ভরবেগ কত হবে, এই যে m1 v1 প্লাস m2 v2। তাহলে m1 v1 প্লাস m2 v2 এটা কি সংঘর্ষের পরে মোট ভরবেগ। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলছে, যে সংঘর্ষের আগে মোট ভরবেগ আর সংঘর্ষের পরে মোট ভরবেগ দুটো সবসময় সমান হবে। তাহলে কি বলছে, m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর পড়ে পরীক্ষায়। এটা হলেই তোদের চ্যাপ্টার মোটামুটি শেষ। এখান থেকে তোদের হয়তো কম থাকতে পারে, কিন্তু 11-এ এখান থেকে কোশ্চেন আসেই, মানে বহু কোশ্চেন আসে 11-এ। তোদের হয়তো একটু আধটু থাকতে পারে, সহজ থাকতে পারে, 11-এ প্রচুর কোশ্চেন আসে, মানে মাস্ট আসেই আসে। তাহলে আগের দিন পড়েছিলাম প্রথম গতিসূত্র, আজকে প্রথম গতিসূত্র থেকে পড়লাম জাড্ডের ধারণা, সেখান থেকে স্থিতিজাড্য গতিজাড্য, তারপরে পড়লাম দ্বিতীয় গতিসূত্র, সেখান থেকে ভরবেগের পরিবর্তনের আমরা কনসেপ্টে এলাম, তারপরে এলাম তৃতীয় গতিসূত্র, সেখান থেকে বিভিন্ন আমরা এক্সাম্পল দেখলাম যেগুলো পরীক্ষায় আসে, তারপরে ভরবেগের সংরক্ষণ সূত্র। এবারে হচ্ছে কোশ্চেন গুলো লিখে নে। কোশ্চেন 1, কোশ্চেন 1 কি, নিউটনের দ্বিতীয় গতিসূত্র লেখো। দ্বিতীয় ও তৃতীয় একসঙ্গে লিখে দে, ও তৃতীয় গতিসূত্র। যে গতিসূত্র থেকে যে কোনো একটা কোশ্চেন তো পাবি, যে কোনো একটা কোশ্চেন পাবি। হয়ে গেল কোশ্চেন 2, বাস চালু হওয়ার সময় বা শুরু হওয়ার সময় বা যাত্রা করার সময়, যাই হোক, যাত্রীরা পেছনের দিকে হেলে যায় কেন। একই কোশ্চেন উল্টো করে দিচ্ছি শুধু, বাস থামার সময় যাত্রীরা সামনের দিকে উল্টো, সামনের দিকে হেলে যায় কেন। পুরো উল্টো অ্যান্সার, হ্যাঁ, একটা স্থিতিজাড্য একটা গতিজাড্য। কোশ্চেন নম্বর 3, আচ্ছা আচ্ছা একটাই দুবার হয়ে গেল। কোশ্চেন নম্বর 3,
এফ সমান ডিপিডিটি সমান মা, এখান থেকে কি পড়বে অঙ্ক। আমি অলরেডি দুটো অঙ্ক করিয়েছি, ওরকম টাইপের অঙ্ক পড়বে এখান থেকে অঙ্ক। কোশ্চেন নাম্বার 4, নিউটনের প্রথম ও দ্বিতীয় গতি সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? শর্ট কোশ্চেন। হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এই কোশ্চেনগুলো লেখাবো আমি অলরেডি বলেছি। এই যে নৌকায় পা দেওয়ার সময় কেন নৌকা সরে যায়, তারপরে কম বলে যখন মারি কেন ধুলো মানে পরিষ্কার করার জন্য কেন এরকম লাঠি দিয়ে মারা হয়, আঘাত করা হয়, এই কোশ্চেনগুলো এগুলো মানে যেগুলো বলেছি আমি। আর কি লিখবো সবগুলো কোশ্চেন মানে পরপর, না তোরা পড়ে নিবি? বা এই যে বললাম বুলেটে যখন মানে যখন গুলি ছুড়িস, যখন বুলেট থেকে যখন গুলি বেরোয়, কেন বন্দুকের এটা পেছন দিকে সরে যায়? একটা আমি লিখে দিচ্ছি, বাকিগুলো আমি আর লিখছি না। বন্দুক থেকে গুলি ছোড়া চলে, বুঝতে সবগুলো তো একই অ্যান্সার হবে। বন্দুক থেকে বুলেট ছোড়ার সময় কেন বন্দুক পেছনের দিকে সরে যায়। মোটামুটি এই কোশ্চেন গুলো এখান থেকে পরপর, কিন্তু এইগুলো কিন্তু অনেকগুলো আছে, হ্যাঁ, যেটা বললাম নৌকো বা এগুলো মানে একই রকম ভাবে পড়ে নিস এগুলো। তাহলে এটা হলে তোদের বল ও গতির এই চ্যাপ্টারটা শেষ। অনেকগুলো ক্লাস আছে, যার যেখানে প্রবলেম ভিডিও আছে সেখানে দেখে নিবি।